তাহলে চলো কথা বলবো নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুর প্রয়াণ, বা আমাদের সব থেকে প্রিয় লিডার, গোটা ভারতবর্ষের সব থেকে সেরা লিডারগুলোর মধ্যে একজন মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধীর ব্যাপারে কথা বলবো। তার মৃত্যু হয়েছিল গোপাল গডসে এবং তার ভাই নাথুরাম গডসে, এরা এরা দুই ভাই ছিলেন। এদের মধ্যে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন ভোরবেলা 4টের সময়। তো নাথুরাম গডসে ওই সময় বিভিন্ন কারণে গান্ধীজির কার্যকলাপ হয়তো তার কোনো কারণে পছন্দ হয়নি। নাথুরাম গডসে গান্ধীজিরই দলের লোক ছিলেন, কিন্তু ইন দ্য ইয়ার অফ 1949, আমাদেরকে মনে রাখতে হবে ইতিহাসটা, 1947-এ ভারত স্বাধীন হয়েছিল, আর 1932 এর আশপাশে নেতাজি সুভাষচন্দ্র ভারত থেকে চলে গেছিলেন এবং আর ফিরে আসেননি। এবার 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়, 1949-এ গান্ধীজি মারা যায়, নাথুরাম গডসের গুলিতে মারা যায়। তো এটা নিয়ে অনেক বিতর্ক, তর্ক ইত্যাদি ইত্যাদি রয়েছে। গান্ধীজি এই যে এত বড় ভারতের স্বাধীনতা, এত বড় বড় লিডার, তারা কিন্তু গান্ধীজিকে দেখেই ভারতের এই লিডারশিপে, ইন্ডিপেন্ডেন্সের যে লড়াই, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোতে, এই আন্দোলনগুলো অ্যাকচুয়ালি গান্ধীজি শুরু করেন। তো গান্ধীজির আমি এখানে অনেকগুলো পার্ট, যেমন সব থেকে আগে এই চ্যাপ্টারটা কথা বলবো, তার আগে আমি একটু রাইটার নয়নতারা সেহগাল সম্পর্কে বলে দিই। উনি দেখো এ মেম্বার অফ প্রমিনেন্ট নেহেরু গান্ধী ফ্যামিলি। এই 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 যে গল্পটা আজকে পড়বো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই গল্পটা প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক এই বই থেকে নেওয়া। ঠিক আছে, এই বইটির লেখিকা হচ্ছে নয়নতারা সেহগাল। এই গল্পটার লেখিকা নয়নতারা সেহগাল, তার এই বইটা প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক, যেটা ইন দ্য ইয়ার অফ 1958 এটা পাবলিশড হয়। এখান থেকে আমাদের এই পুরো ইয়েটা নেওয়া, এসেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, নয়নতারা সেহগাল, তার মায়ের নাম হচ্ছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত আর বাবার নাম হচ্ছে রঞ্জিত সীতারাম। তাহলে দেখো এখানে আমি লিখেছি উনি পণ্ডিত জওহরলাল নেহরুর নিস ছিলেন, নেফিউ নিস, তো নিস ছিলেন, ভাইজি। তো দেখো কি বলছে, এ টাইম টু বি হ্যাপি, রিচ লাইক আস, প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক, এই তিনটে বই তিনি লিখেছেন। এই তিনটে বই খুব বিখ্যাত আর কি। আর দেখো এখানে আমি এর পরের পার্টটাতে লিখেছি মহাত্মা গান্ধীর ব্যাপারে। বর্ন 2 অক্টোবর 1869, অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্ম হয় 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে, তাই তো? দেখো পেরেন্টসকে, করমচাঁদ গান্ধী আর পুটলিবাই গান্ধী, তার মায়ের নাম পুটলিবাই গান্ধী আর করমচাঁদ গান্ধী হচ্ছে তার বাবার নাম। 4টে ছেলে মেয়ে ছিল তার, তার মধ্যে হরিলাল সব থেকে বড়, মণিলাল, রামদাস এবং দেবদাস, এই হচ্ছে 4জন তার ছেলে মেয়ে। কেমন? আচ্ছা, এখানে স্পাউস অর্থাৎ তার ওয়াইফের নামটা হচ্ছে কস্তুরবা গান্ধী। তো দেখো গান্ধীজি বহু জীবনে আন্দোলন করেছেন। প্রথম জীবনে তিনি আফ্রিকাতে ছিলেন, সেইখানে নেলসন ম্যান্ডেলার যে লড়াই, তাতে উদ্বুদ্ধ হন, তিনি ভারতবর্ষে আসেন, তিনি আইন পাশ করেন এবং পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি যুক্ত হন। গুজরাটের খেদা গ্রামে তার জন্ম, সেখান থেকে তার আন্দোলন শুরু হয়। পরবর্তীকালে তিনি লবণ আইন সত্যাগ্রহ, তার পরবর্তীকালে তিনি চৌরি চৌরার ঘটনাতে বিভিন্ন রকম অসহযোগ আন্দোলন এবং অনেকগুলো আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু তার জীবন অতিবাহিত হয়েছে। গল্প বলার শুরুতে আমি একটু বলে দিই, গান্ধীজির জীবনে গান্ধীজির কাছে একটি ছোট্ট ছেলে এসেছে, সে বলছে, গান্ধীজি আপনি পোশাক পরেন না কেন, আপনি সবসময় আপনার খালি একটা ধুতি পরে থাকেন কেন? এটা আমার মা সেলাই করে। এটা তোমাদের ক্লাস 6 বা 7 এই গল্পটা আসে, আমি মনে করতে পারছি না। তো ওইখানে গান্ধীজি ছোট্ট ছেলেটিকে জবাব দেয় যে আমার তো 40 কোটি ভাই বোন, তো তারা যদি যতক্ষণ না পুরো জামা প্যান্ট পরতে পারবে, তাদের কাছে পোশাকের সম্পূর্ণ সবকিছু থাকবে, তো ততক্ষণ আমি জামা পরবো না। তো এখান থেকে তার যে ভারতীয়দের প্রতি ভালোবাসা, তার ভাই বোন তিনি যে ভাবেন সকলকে, এইটা তোমরা বুঝতে পারবে। তো আজকে অনেক বড় বড় লিডার গান্ধীজিকে নিয়ে ইউটিউবে আমি যত ভিডিও দেখি, বেশিরভাগটাই তাকে নিয়ে বিতর্ক তৈরি করা। তা আমি বিতর্কের মধ্যে যাব না, তিনি কতটা ভালো কতটা খারাপ ছিলেন এই এই তর্কে আমি যাব না। শুধু একটা কথা বলি, গান্ধীজি যদি না থাকতেন তাহলে হয়তো ভারত স্বাধীনতা আন্দোলনের যে লড়াই, এটা শুরু হতো না। মানে তিনি একটা বিরাট বড় গাছ, যেটা অন্য অন্য গাছকে ছায়া দিয়েছে, অন্য অন্য গাছকে বড় হতে সাহায্য করেছে, অর্থাৎ তাকে দেখে আরো বড় বড় গাছেরা এসছে। তো তিনি একটা মহিরুহ বলা চলে।
কেমন, ভারতের স্বাধীনতার ইতিহাসে কিন্তু গান্ধীজির গুরুত্বটা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়া। ওকে, দেখো কি বলছে, আমি চ্যাপ্টারটা পড়ে পড়ে শোনাবো। তার আগে একটুখানি বইটা পড়ার আগে বলে দিই নয়নতারা সেহগালের লেখা। নয়নতারা Sehgal is one of the first female Indian writer in English who received wide recognition. Her fiction deals with India's response to crisis brought about political changes. She won Sahitya Academy in the year of 1968. Her novel Rich Like Us. The text is an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake recounts the incidents and following death of Gandhiji. তাহলে গান্ধীজি মারা গেছেন, সেই সময় মারা যাওয়ার পরবর্তীতে কি কি ঘটনা ঘটলো, এই গল্পটা তার একটা ছোট্ট উপাখ্যান আমাদের সামনে তুলে ধরে। ঠিক আছে, ইট vividly describes only the author's personal sense of loss but also the collective grief of the entire nation and at the passing away of Bapu. তো এটা একটা ডকুমেন্টারি বলতে পারো, ওই সময় মানুষ গান্ধীজিকে কতটা ভালোবাসতো। এটা শুধু একটা ব্যক্তিগত দুঃখ প্রকাশ নয়, এটা একটা মানে পুরো একটা ওই সময়কার যে যত মানুষজন ছিলেন তারা কিভাবে গান্ধীজিকে নিয়ে ভাবতেন, তারা কতটা দুঃখে ফেটে পড়লেন, এইটা পুরো লেখাটা আমরা এটার মধ্যে পাবো। ঠিক আছে, ইউনিট 1, 2, 3 এই তিনটে পার্টে ডিভিশন করা হয়েছে, ইউনিট 1, 2, 3। তো আমরা ইউনিট 1, 2, 3 সবকটা লেখার মানে পড়বো এবং কিছু কিছু মিনিং কি করবো আমি এখানে লিখতে থাকবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, I was having tea at home on the evening 30th January 1948। অর্থাৎ একটা দিনের কথা বলা হয়েছে, 30শে জানুয়ারি 1948 সাল। এখানে লেখিকা তার নিজের বক্তব্য বলছিলেন, আমি তখন চা খাচ্ছিলাম সন্ধেবেলা, when I was called to Birla House by an urgent telephone। তো আমাকে ওই সময় ফোন করা হলো, কোত্থেকে, বিড়লা হাউস থেকে ফোন করা হলো, খুব একটা আর্জেন্ট জরুরি টেলিফোন করা হলো। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তিনি যখন প্রেয়ার মিটিংয়ে সেরে আসছিলেন, আমি যতদূর জানি খুব ভোরবেলা, গান্ধীজি তার প্রিয় তার সাথে সবসময় দুজন নারী থাকতেন, তার খুব কাছের লোক তারা, মনুবেন এবং আরেকজনের নামটা আমি মনে করতে পারছি না, আমি ছবিতে নাম সহ দিয়ে দেবো কেমন। তো তার দুটো কাঁধে হাত রেখে তিনি যখন বাড়ির পথে রওনা হচ্ছিলেন, তখন ওই নাথুরাম গডসে অনেক পাহারা থাকা সত্ত্বেও কোনোভাবে সে বোরখা পরে চলে আসে এবং তাকে বেশি দূরে নয় 10 ফিট দূরি থেকে গুলি করে দেয়। ঠিক আছে, আই ওয়াজ নাম, নাম কথাটার মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া। নাম কথাটার মানে কি, নাম মানে অসাড় হয়ে যাওয়া, অসাড় হয়ে যাওয়া, অর্থাৎ এটা শোনার পরে লেখিকার আর কোনো সার ছিল না, অসাড় হয়ে যাওয়া। অর্থাৎ গান্ধীজি লেখিকার কাছে এতটাই প্রিয় মানুষ ছিলেন যে গান্ধীজির এই যে মৃত্যুর খবরটা শুনে তিনি অসাড় হয়ে গেছিলেন। I was numb with shock as I got into the car। তো যখন আমি গাড়িতে উঠছি এই খবরটা শোনার পরে আমি পুরোপুরি অসাড় হয়ে গেছিলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round the body। তারপরে যখন এই লেখিকা যখন গান্ধীজির যেখানে মৃতদেহ শায়িত রয়েছে বিড়লা হাউসে, সেখানে তিনি গেলেন। Gandhiji's relatives and followers had gathered round his body, there was silence in the room। তো চারপাশে তার ফলোয়ার্স, আত্মীয় পরিজন তাকে ঘিরে রয়েছে, একটা অসীম নীরবতা ঘরটার মধ্যে বিরাজমান। ইন দ্য রুম অফ গান্ধীজি ব্রিথ অ্যাট লাস্ট, অর্থাৎ যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তার দেহের চারপাশে তার আত্মীয় স্বজন এবং অনুগামী যারা, ফলোয়ার্স যারা, তারা তাকে ঘিরে রয়েছে। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ had spread through Delhi like a flame fanned wind। যেমন আগুনে হাওয়া দিলে যেভাবে আগুনটা ছড়িয়ে পড়ে, আগুনে বাতাস করলে যেরকম আগুন ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে গান্ধীজির মৃত্যুর খবর গোটা দিল্লিতে ছড়িয়ে পড়লো। দেখো তারপরে breathe at last, words of Bapuji's death had spread through Delhi like flame fanned wind। Sad groups of men and women, দুঃখিত জনতা, দুঃখিত পুরুষ এবং মহিলা গোটা দিল্লি থেকে তারা এসেছেন গান্ধীজিকে শেষবারের মতো দেখবেন বলে, had collected around Birla House। অ্যারাউন্ড মানে হচ্ছে প্রিপোজিশন, এটা মানে হচ্ছে চারপাশে, বিড়লা হাউসের চারপাশে তারা জড়ো হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো, বিড়লা হাউস অনেক বড় জায়গা, প্রত্যেকটি জানলার বাইরে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষ
তারা জানলার বাইরে দিয়ে কোনোভাবে দেখার চেষ্টা করছে একবার যেন তারা তাদের প্রিয় নেতৃত্ব প্রিয় নেতাকে দেখতে পায়, সেটা তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ান কুড সি দ্য ব্রাউন ব্লার ফেসেস, ব্রাউন মানে বাদামি, কেমন ব্লার মানে ঝাপসা, জানলার বাইরে দিয়ে অনেক ব্রাউন ব্লার ফেস দেখা যাচ্ছে, কেমন ঝাপসা মুখগুলো দেখা যাচ্ছে, যারা গান্ধীজি তাদের প্রিয় নেতা শেষবারের জন্য তাকে দেখতে এসছে। দে ডিড নট মেক এ সাউন্ড। আমরা যেরকম দেখবে যে মানুষ মারা গেলে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি, কাঁদি, কিন্তু ওরা না কাঁদতে পারছে না, এতটাই ওরা দুঃখিত, ওদের আর চোখের জলটা অব্দি বেরাচ্ছে না, এতটা ওরা শোকস্তব্ধ। There was an unnatural silence, একটা অপার্থিব নীরবতা বিরাজমান। It was as if কথাটার মানে হচ্ছে যেন, if মানে যদি, if মানে কি যদি, if মানে যদি, আর as if মানে হচ্ছে যেন, এমন মনে হচ্ছে যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সময় থমকে গেছে। সময় কি হয়েছে? সময় থমকে গেছে। দেখো, দ্য পিপল আর টু স্টান টু স্পিক, এখানে টু এবং টু এর ব্যবহার করা হয়েছে, মানে প্রচন্ড হতভম্ব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, তারা না আর কথা বলতে পারছে না। টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি, এরপরে তারা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, ফেটে পড়ে, ফুপিয়ে ওঠে, শাউটিং এন্ড ক্রাইং, তারপর তারা চিৎকার করে এবং কাঁদতে আরম্ভ করে। দে জসল্ড, ধাক্কাধাক্কি করে, ওয়ান আনাদার অ্যান্ড স্ট্যাম্পিং টু ব্রেক ইনটু দ্য হাউস, এমনভাবে তারা ধাক্কাধাক্কি করে যেন মনে হচ্ছে তারা দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়বে। এতটাই তারা গান্ধীজিকে পছন্দ করে, তারা নিজের জীবনের পরোয়া এখন আর করছে না, তারা একে অপরের সাথে ধাক্কাধাক্কি আরম্ভ করছে, কে আগে ছোবে বাপুর পা, কেমন খুব বাপু তাদের পছন্দের লিডার। দে কামড এ লিটল when it was announced that they would be allowed to see গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, অর্থাৎ শেষকৃত্যের আগে। ফিউনারাল কথার মানে কি? শেষকৃত্য, অর্থাৎ মৃতদেহ যখন শেষকৃত্য হবে তার আগে প্রত্যেকে সুযোগ পাবে যে গান্ধীজির সাথে একবার দেখা করার, একবার তার পাটা ছুঁয়ে দেখা। দে কাম, তারা শান্ত হলো, লিটল when it was announced that they would be allowed, তাদেরকে দেখতে দেওয়া হবে তাদের প্রিয় নেতা গান্ধীজির শেষকৃত্যের আগে। When one is faced with shock of loved one's death, one whimpers, what will become of me now that he has left me? তো দেখো গান্ধীজি এখানে কি বলছে, when one is faced with shock of loved one's death, এখানে প্রত্যেকে না মনে হচ্ছে যে গান্ধীজি তাদের নিজেদের লোক ছিল। এখন তারা ভাবছে দেশ তো স্বাধীন হলো, ঠিক আছে, এবার স্বাধীন ভারত তো এলোমেলো হয়ে রয়েছে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, কিন্তু তিনি গান্ধীজি দেখানো পথে চলতেন। প্রত্যেকটা মানুষ তখন না গান্ধীজির দেখানো পথে চলতো। গান্ধীজি এমন ছিল যে প্রত্যেকের বাড়ির একজন গার্জেন, তিনি হাঁটতেন, গান্ধীজি হাঁটতে পছন্দ করতেন। তো গান্ধীজি মনে করতেন যে এই যে হাঁটার মাধ্যমে যে লড়াইটা, হাঁটার মাধ্যমে যে লোককে আন্দোলনে সামিল করাটা, এটা সব থেকে সস্তা। কারণ হাঁটতে গেলে তো সাইকেল লাগে না, গাড়ি লাগে না, তুমি যদি হাঁটো তোমার পেছনে হাজার হাজার লোক জুড়তে থাকবে। একেলা হাম চল বসা আব পিছে দেখো কাফেলা হ্যায়, ঠিক আছে। তো গান্ধীজি যখন একা চলতে আরম্ভ করলেন, হাজার হাজার লোক তার পেছনে জুড়তে আরম্ভ করলো এবং গোটা ভারতবর্ষ হাঁটার মধ্যে দিয়ে তার সাথে জুড়তে আরম্ভ করলো। গান্ধীজি প্রত্যেকে নিজের লোক, ঘরের লোক মনে করতো, প্রত্যেকে নিজেদের গার্জেন মনে করতো। তো এখন যেখানে গান্ধীজি নেই, তো সেখানে তাদের কি হবে? what will become of me now that he has left me? তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এখন আমাদের কি হবে? This was surely the question uppermost in mind of the mourning people. mourning মানে গুঞ্জনরত জনতা, অর্থাৎ ক্রন্দনরত জনতা। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের প্রশ্ন ছিল, এইবার ভারত কোন দিকে যাবে, কি দিশা দেখালে ভারত আরো এগিয়ে যাবে। স্বাধীনতা পাওয়া কিন্তু বড় কথা নয়, এই যে এত বড় আওয়াম, এই যে এত জনতা, তাদেরকে ভালো রাখা, সাংবিধানিক পদ্ধতিতে ল অ্যান্ড অর্ডার গঠন করা, এবং আরেকবার যাতে অন্য কোনো বাহারি শক্তি যাতে ভারতবর্ষে না আসতে পারে, না দখল করতে পারে, সেটা চেষ্টা করা। তো এটা কিভাবে হবে? আমাদের গাইড তো চলে গেলেন। This was surely the question of uppermost in the mind in the mourning people. They looked like lost children. It was the question of in many of our hearts as we sat, still shocked, unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. কি বলছে?
যে এইটা প্রত্যেকের হৃদয়ে মনে একটা প্রশ্ন ছিল, যারা যারা ওখানে বসেছিলেন দাঁড়িয়েছিলেন প্রত্যেকের মনে স্টিল শক, তারা হতভম্ব হয়েছিলেন এখনো পর্যন্ত। তারা না ঠিক করে বিশ্বাস করতে পারছিল না যে সত্যি বাপুকে কি ওইভাবে হত্যা করতে পারে। অ্যান্ড আনবিলিভিং, এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, রেডিওতে তখন সম্প্রচারিত হচ্ছে এই কথাটা, দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার বাপু ওয়াজ নো মোর। গোটা ভারতবর্ষের কাছে ধীরে ধীরে রেডিওতে এটা সম্প্রচারিত হচ্ছে যে তাদের প্রিয় বাপু, তাদের বাপু আর নেই, তাদের প্রিয় লিডার আর বেঁচে নেই। দেখো এরপরে ইউনিট 2-তে দেখবো, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টেক প্লেস দ্যাট দ্য ডে আফটার দ্য ডেট, অর্থাৎ তার মৃত্যুর ঠিক পরবর্তী দিনে তার ফিউনারাল অর্থাৎ শেষকৃত্য সংঘটিত হয়েছিল। Hours in advance people leaned the route in funeral procession was to follow, অর্থাৎ যে রাস্তা দিয়ে বাপুর মৃতদেহ যাবে, ফিউনারাল হতে যাবে অর্থাৎ শেষকৃত্য হবে, সেই রাস্তায় জনতার একটা ঢল নেমেছিল, অনেক জনতা, অনেক মানুষ বাপুকে দেখতে এসেছিল। পদ্মশ্রী মিস নাইডু's daughter spoke for us all when she said simply we will walk. তো দেখো অনেক বড় বড় নেতা মারা গেলে অনেক শোকসভা হয়, অনেক কিছু হয়, কিন্তু দেখো পদ্মশ্রী মিস নাইডু's daughter তিনি কি বললেন, যে গান্ধীজি যেহেতু হাঁটতে পছন্দ করতেন, সাধারণ মানুষকে নিয়ে চলতে পছন্দ করতেন, তাই তার মৃত্যুর পরে আমরা প্রত্যেকে কি করব, হাঁটবো, হাঁটাটাকেই আমরা বেছে নেব। যেহেতু গান্ধীজি আমাদের পথের দিশা দেখাতেন, হাঁটতে হাঁটতে ভারতকে এগিয়ে নিয়ে যেতেন, তিনি মনে করতেন যে ওয়াকিং মিনস স্লো প্রোগ্রেস, অর্থাৎ থেমে তো থাকছি না, ভারত যেভাবেই এগাচ্ছে তো, থেমে তো নেই, একটু একটু করে এগাই, সেটাই ঠিক আছে। তাই পদ্মশ্রী প্রত্যেককে সাজেস্ট করলেন যে তার মৃতদেহের পেছনে আমরা হাঁটবো। ইটস দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা হচ্ছে সেই শেষ সময় আমরা বাপুর সাথে তার পেছনে তাকে ফলো করে হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা একটা স্তব্ধ, অ্যাগোনাইজিং, প্রত্যেকে শোকস্তব্ধ হাঁটছে তারা প্রত্যেকে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, চারপাশে হাজার হাজার জনতার ভিড় এই প্রসেশনটাকে দেখছে। বাপু লে অন, বাপু শুয়ে রয়েছে, ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু একটা ওপেন ট্রাকে শুয়ে রয়েছে যেটা ফুল দিয়ে পুরো ভরা। থাউজেন্ড পিপল ওয়েট ট্রাইং টু টাচ বাপুস ফিট, প্রত্যেকটি মানুষ, হাজার হাজার জনতা কাঁদছে, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এতটাই ভিড় যে সামনে এগানো বড় দায়, এগানো যাচ্ছে না। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড I was not merely in the midst of grieving people, this was even more than the funeral procession of India's beloved leader. অর্থাৎ এইটা কোনো নর্মাল শেষকৃত্যের যাত্রা নয়, এটা হচ্ছে গোটা ভারতবর্ষের পছন্দের একজন লিডার, তার শেষকৃত্যের শেষ যাত্রা। এটা কে রিয়েলাইজ করলো? এটা আমাদের লেখিকা, তখন খুব ছোট, নয়নতারা সেহগল এটা রিয়েলাইজ করেছিলেন। I was among the people whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over rough and smooth of India's recent history. তো বাপুর সাথে এই হাঁটাটা তার কাছে একটা স্পেশাল হিস্ট্রি ছিল। বাপুর সাথে তিনি হেঁটেছিলেন ভারতবর্ষের কঠিন সহজ সমস্ত সময়, তো বাপু হেঁটে সেলিব্রেট করতেন, তিনি আন্দোলনটাকেও ওই হেঁটেই করতেন, আবার উদযাপনকেও তিনি হেঁটেই সেলিব্রেট করতেন। যদি উদযাপনের সুযোগ ভারতবর্ষের কাছে বাপুর জীবনকালে খুব কম ছিল, তিনি লড়াইয়ের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করেছিলেন, তাও এখানে বলছেন রাফ অ্যান্ড স্মুথ টাইমে তার হাঁটা হয়েছিল। হাঁটাটাই তার একটা লেজেন্ডারি পদ্ধতি ছিল মানুষকে চোরার। যেমন we could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to with us again. এটা বিশ্বাস করাটা খুব কঠিন। ভারতবর্ষের খুব কঠিন পরিস্থিতিতে, খুব কঠিন সময়ে যিনি আমাদের নেতৃত্ব দিতেন, তিনি আমাদের সাথে আর কোনোদিন হাঁটবে না, এটা নয়নতারা এবং বাকি লোকেদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে লাঠি, স্টাফ কথাটার মানে কি, স্টাফ মানে হচ্ছে লাঠি, তার হাতে কি থাকতো সবসময়, একটা লাঠি থাকতো, যে লাঠিটা দিয়ে ভর করে তার রোগা চেহারাটা এগিয়ে যেত সবার আগে, একটা ভিড়ের আগে, ওই ভিড়টা তাকে ফলো করতো। The work is to make slow progress. It's to think the clarity, closely look at all around you,
from the small insect to the horizon in the distance। অর্থাৎ এই হাঁটার একটা গুরুত্ব আছে, কিন্তু হাঁটতে গিয়ে তুমি দেখবে ছোট একটা জিনিসকেও তুমি নজর করতে পারবে, স্মল ইনসেক্ট সেটাও তোমার নজরে পড়বে, দূরের দিগন্তটাও তুমি দেখতে পারবে। অর্থাৎ তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎ এই দুটো তোমার কাছে পরিষ্কার থাকবে। স্লো প্রোগ্রেস কেন কেন খুব ফাস্ট প্রোগ্রেস তিনি যখন ভারতবর্ষের গান্ধীজি লিড করতেন তখন কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তো ভারতবর্ষকে স্লো প্রোগ্রেসের মধ্যে দিয়েই কিন্তু নিয়ে যেতে হতো। গান্ধীজি বলতেন যে এক গালে যদি ব্রিটিশরা চড় মারে আর একটা গাল বাড়িয়ে দাও, কতক্ষণ ওরা তোমার ধৈর্যের পরীক্ষা নেবে, ওরা একটা সময় ক্লান্ত হয়ে যাবে, ওরা বেশিক্ষণ মারতে পারবে না, ওটাই তোমার জয় হবে। যদিও নেতাজি এই কথাটার বিরোধিতা করেছিলেন, তিনি তার নতুন নিজের দল তৈরি করেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষ গান্ধীজির এই পন্থায়, নরম পন্থায় চলেছিলেন। যদিও নরম পন্থাতে ভারত স্বাধীন হয়েছে, অনেকে বলে হয়নি, চরমপন্থা নেতাজির জন্য হয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু ভারতের তখন অর্থনৈতিক এমন অবস্থা ছিল যেখানে স্লো প্রোগ্রেসই দরকার, অর্থাৎ মানুষকে জাগরণ করাটা খুব দরকার। উন্নতি তো অনেক পরে হবে, মানুষকে আগে জাগাতে হবে, ব্রিটিশদের বিরোধিতা করে আগে জাগাতে হবে যে এরা আমাদের বিরোধী পক্ষ, এরা আমাদের লুটছে, এইভাবে আমরা আন্দোলনকে একত্রিত করব। এই জাগরণের কাজটা মহাত্মা গান্ধী করেছিলেন। To walk was often the only was open to the average Indian। আগেকার দিনে তো মানুষ সাইকেল বা গাড়ি অ্যাফোর্ড করতে পারতো না, এটাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ পন্থা ছিল যেখানে তারা হাঁটতে হাঁটতে বাপুর সাথে লড়াইয়ে যোগদান করবে। It required no vehicle except his own body, no costume, nothing but energy। এখানে কোনো ভেহিকেলের দরকার পড়ে না হাঁটতে গিয়ে, শুধুমাত্র দেহের যে এনার্জি সেইটা দরকার পড়ে, সেটা দিলেই হয়, নিজের বডি এবং নিজের বডির ক্ষমতা, এইটুকু দিলেই গান্ধীজির লড়াইয়ে সামিল হওয়া যেত। গান্ধীজি took this necessity as he took much that commonplace and transform into the joyful effort। এবং এটা তিনি সাধারণের মধ্যে জাগিয়ে তুলেছিলেন, এবং এটা খুব মজার এফোর্ট যেটা মানুষ দিতে পছন্দ করত। Unit 3। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad। গান্ধীজি শেষকৃত্য হয়ে গেছে এবং একটি খুব স্পেশাল ট্রেন গান্ধীজির ছাইটা নিয়ে যাবে কোথায়? এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার। সাজানো হয়েছিল গোটা কম্পার্টমেন্টটা কি দিয়ে? ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। এবং ওই যে ট্রেনের মধ্যে যত লোক ছিল তারা কি গাইছিল? তারা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্ট amid flower and the songs। তারা ওই ফুলের গন্ধে, ফুলের মধ্যে গান্ধীজির উপস্থিতিকে অনুভব করার চেষ্টা করছিল, তারা কেউ আর কাঁদছিল না। At every station sorrowful crowds filled the platform। প্রত্যেকটি স্টেশনের মধ্যে দেখা যাচ্ছে জনতার ভিড় গান্ধীজিকে দেখতে এসছে, তার যে ছাই বয়ে নিয়ে যাওয়া গাড়ি সেটাকে দেখতে এসছে। কেমন? Amid song and prayer the train reached Allahabad। এবং গানের মধ্যে দিয়ে, প্রেয়ারের মধ্যে দিয়ে ট্রেনটি পৌঁছালো কোথায়? এলাহাবাদে। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank। যেখানে গান্ধীজির ওই যে ছাইটা গঙ্গায় ফেলা হবে, সেখানে হাজার হাজার জনতার ভিড় একত্রিত হয়েছিল দেখার জন্য। আফটারওয়ার্ড উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপরে আমরা প্রত্যেকে ফিরে এসেছিলাম কোথায়? আমাদের বাড়ি দিল্লিতে। ব্যাক ইন দিল্লি উই ফেল্ট অ্যাট সি। আমরা একটা অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়েছি এমন মনে হলো। মানুষ যে কত ক্ষুদ্র, মানুষ যে কত ক্ষুদ্র, এটা আমরা তখন বুঝতে পেরেছিলাম যে আমাদের চারপাশে যে গণ্ডিটা ছিল, যে লিডার আমাদের নেতৃত্ব দিতেন, সেই তো নেই। অর্থাৎ পিতৃহারা একটি ছেলে বা একটি মেয়ের যেমন অবস্থা হয়, ঠিক তেমন ভারতবর্ষের জনতা এবং নয়নতারা সেহগাল এটা ফিল করতে পেরেছিলেন। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন। আমি কখনো গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি কিংবা কখনো জেলে যাইনি। at his call made any sacrifice for my country। আমি অর্থাৎ নয়নতারা সেহগাল খুব একটা স্যাক্রিফাইস কিন্তু দেশের জন্য করিনি। My sisters and I, other young people like me, had been merely onlookers। যারা ছোট ছোট ওই সময় গান্ধীজিকে নেতৃত্ব দিতে দেখেছে, তারা তো খুব ছোট, বয়সে খুব অল্প, তারা খালি দেখেছে ব্যাপারটা, তারা কোনোদিন সেখানে আন্দোলনে ভাগিদার হতে পারেনি। অর্থাৎ তারা ওই গান্ধীজির সময়ের নতুন জেনারেশন। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি।
I had grown up with a magic circle. আমি যে সময়টা বড় হয়েছি আমার চারপাশে একটা ম্যাজিক সার্কেলে ঘেরা ছিল, অর্থাৎ অনেক বড় বড় লিডারদের আমি চোখের সামনে দেখেছি, এটাকে তিনি ম্যাজিক সার্কেল বলেছেন। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. ওই একটা লক্ষণ রেখা আছে না, যে লক্ষণ রেখাকে পেরিয়ে গেলে বিপদ, সেই লক্ষণ রেখাটাই ছিল ওই বড় বড় নেতৃত্ব, তার মানে গান্ধীজি এবং বড় বড় লিডাররা। যখনই গান্ধীজি মারা গেলেন, নয়নতারা সেহগাল বলছেন যে আমার চারপাশ থেকে যেন এই লক্ষণ রেখাটা চলে গেল, আমাকে আনপ্রোটেক্টেড করে দিয়ে, আমাকে অসুরক্ষিত করে দিয়ে, আমাকে ভবিষ্যতের যে ভবিষ্যৎ আমি দেখিনি সেই অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে ওই লক্ষণ রেখাটা চলে গেল। With an effort I roused myself, I asked myself, had Bapu lived and died for nothing? How could I easily lose courage when he was no longer there? বাপু কি সত্যি কিছু রেখে যায়নি, এটা আমি আমাকে প্রশ্ন করলাম। অর্থাৎ আমাদের তো রেখে গেছেন ভারতের নতুন জনতা, যারা ভারতের পতাকাটাকে নিয়ে ব্রিটিশদের সামনে, অন্যান্যদের সামনে হাত তুলে দাঁড়িয়ে বলবে যে এই তো আমরা ভারতের দেশের সন্তান, আমাদেরকে গান্ধীজি রেখে গেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। My values were not so weak. আমার ভ্যালুস, আমার মূল্যবোধ এতটাও নিচু নয় যে আমি আমার ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। Millions of people would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference, awakened them one another's sufferings. What if now Bapu is gone? কি হয়েছে, বাপু চলে গেছে তো, বাপুর দেওয়া শিক্ষাগুলো তো আছে। বাপু সাধারণ মানুষকে কিভাবে শিখিয়ে দিয়ে গেছেন, কিভাবে বিপদে পড়লে একে অপরের পাশে থাকার কথা বলেছেন, বিপদে পড়লে কিভাবে বেরিয়ে আসার কথা বলেছেন, এগুলো তো তিনি বলে দিয়ে গেছেন, তাই না? তাহলে আমরা কেন ভয় পাবো? We were still there, young, strong, proud to be bear his banner before us. অর্থাৎ আমরা গান্ধীজির দেখানো পথে এগিয়ে যাব তার ধ্বজাধারী হয়ে। Bapu had passed, but his India would continue to live in his children. বাপু মারা গেছে, কিন্তু তার তৈরি করে দেওয়া ছেলেমেয়েরা এই দেশে বাঁচবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রত্যেকে ভারতবর্ষের সন্তান এবং ভারতবর্ষকে বাপুর দেখানো পথে এগিয়ে নিয়ে যাব। তো চ্যাপ্টারটার মধ্যেই ছিল কিছু কিছু ওয়ার্ড যেখানে যেখানে আটকালো আমি বোর্ডে লিখে দিলাম, বলে দিলাম, কেমন? এখান থেকে যে যে শর্ট কোশ্চেন আসবে, কেমন? এই চ্যাপ্টারটা কোত্থেকে নেওয়া? প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক লিখেছে কে? নয়নতারা সেহগাল। ছাইয়ের যে ট্রেন, বাপুর শেষ মৃতদেহ ফিউনারেলের পর যে ট্রেনটা ছাইটা গঙ্গায় ফেলতে যাচ্ছিল সেই জায়গাটা কোনটা? এলাহাবাদ। তো এরকম অনেক কোশ্চেন অ্যান্সার আমি পরের ক্লাসে আরেকটা ভিডিওতে লেখাবো, কেমন? তোমাদের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো অনলাইন, আমাদের মান্থলি ফিসটা তো আমি বলে দিয়েছি 1,500 টাকা, গোটা বছরের ফিস, কিন্তু এটা ওয়ান টাইম পেমেন্ট, গোটা বছরের জন্য এটা তোমরা দিতে পারবে এবং তোমরা ক্লাস করতে পারবে। ক্লাসটা কেমন হলো জানিও, সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য ভিডিওটা আমি বানিয়ে দিলাম, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশনটা খুব জরুরি, যারা যারা ভিডিওটা দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও।